প্রথমেই সম্মানিত যারা প্রধান অতিথি বিশেষ অতিথি আছেন, আমার ডিপার্টমেন্টের সিনিয়র ভাই, আমাদের এখন অর্ধেকই অলমোস্ট আমার ডিপার্টমেন্টে, ইকোনমিক্স ডিপার্টমেন্টে, তিতুমিন ভাই থেকে শুরু করে মাহবুবুল্লাহ স্যার, ডক্টর নিয়াজ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলছি। আসলে ডক্টর নিয়াজ যেই প্রেজেন্টেশনটা দিল, ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন, অ্যান্ড হি হ্যাজ কভার্ড অল স্পেকট্রাম। যেহেতু আমাকে বলা হয়েছে মাচ মোর এমপ্লয়মেন্ট সেন্ট্রিক ব্যাপারটা বলতে, আমি কয়েকটা ডাটা দিয়ে শুরু করি। হ্যাঁ, বাংলাদেশের আপনি যদি বিবিএসের ডাটা অনুযায়ী আনএমপ্লয়মেন্ট ফিগার দেখেন, আনএমপ্লয়মেন্ট ফিগার মানে 2 বছর আগে 2024-এ ইট ওয়াজ 3.25। আমরা হয়তো এখন সেটা হয়তো 3.5% মতো হবে, বাট এটা ওভারঅল আনএমপ্লয়মেন্ট। বাট আপনি যদি দেখেন এজ ওয়াইজ যদি আনএমপ্লয়মেন্ট হয়, এজ ওয়াইজ আনএমপ্লয়মেন্টের মধ্যে 15 থেকে 30 বছরের মধ্যে ইট ইজ টোয়াইস দ্য ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট, প্রায় 7.5%। আচ্ছা, এটা হচ্ছে এজ ওয়াইজ। আর আপনারা যদি এডুকেশন ওয়াইজ দেখেন, 2024 সালে, তখন দেখবেন আমাদের টার্শিয়ারি লেভেল মানে যারা গ্র্যাজুয়েট পাস করে তাদের আনএমপ্লয়মেন্ট ইজ অলমোস্ট 3 টাইমস দেন হায়ার সেকেন্ডারি, এবং অলমোস্ট 2 টাইমস দেন হায়ার সেকেন্ডারি লেভেল অ্যান্ড 6 টাইমস দেন সেকেন্ডারি লেভেল। মানে যেটা হয়েছে সেটা হচ্ছে যত বেশি পড়াশোনা করে, ডক্টর নিয়াজের একটা ছিল যে হায়ার এডুকেশনের সাথে ইকোনমির যে কানেক্টিভিটি, আমাদের এখানে ডেটা বলছে যে যত বেশি পড়াশোনা করে সে তত বেশি আনএমপ্লয়েড থাকে। ছোটোবেলা আমরা পড়েছি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ব্যাপারটা এখন এরকম হয়ে গেছে যে পড়াশোনা করে যে বেকার থাকে সে। এখন আপনি অনেকেই বলতে পারেন এই ফেনোমেনাটা কি আসলে শুধুমাত্র মানে বাংলাদেশের, এটা তো অনেকখানি হওয়ার কথা। তো সেই জায়গাটাতে আমি শুধু একটা ডাটা দিব। আপনি যদি দেখেন যে 2010 সালে কিন্তু সেকেন্ডারি বা যারা নর্মাল ক্লাস 8 ক্লাস 12 পাশের নিচে যারা ছিল তাদের সাথে যদি তুলনা করেন 2010 থেকে 2022, আপনি দেখবেন লোয়ার লেভেল অফ এডুকেশনে আনএমপ্লয়মেন্ট রেট কমেছে। বাট 2010-এ যেখানে 4.9% ছিল টার্শিয়ারি লেভেলের আনএমপ্লয়মেন্ট রেট, ইট হ্যাজ অ্যাকচুয়ালি গন টু 12%, মানে প্রায় 2.5% বেড়ে গেছে। অতএব 2010 সালে যখন ধরেন আমাদের মাননীয় এখানে প্রধানমন্ত্রী অতিথি যেই সময়ে ছেড়ে গেছিলেন, তার থেকে কিন্তু গত 15 বছরে গ্র্যাজুয়েটদের আনএমপ্লয়মেন্ট বেড়েছে, নন গ্র্যাজুয়েটদের আনএমপ্লয়মেন্ট কিন্তু কমেছে। এই ফিগারটা, এই হাই লেভেল মানে টপ লাইন ফিগারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই গত 15 বছরে আসলে ঘটনাটা কী ঘটল আমরা যদি দেখি, গত 15 বছরে ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে 2000 সালে একটা স্ট্যাটিস্টিক্স, সবই বিবিএসে গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্স। 2000 সালে আমাদের লেবার পুলের মধ্যে গ্র্যাজুয়েটের নাম্বার ছিল অনলি 3.2%। 2000 সালে, আজ থেকে প্রায় 25 বছর আগে। সেটা 2010 সালে, তার আরও 10 বছর পরে আসলো হচ্ছে 3.5, মানে 3.2 থেকে 3.5, খুব বেশি না, 0.3% বেড়েছে। মানে 10 বছরে তো বাড়াটাই স্বাভাবিক। কিন্তু 2022 সালে, আরও 10-12 বছর পরে, টোটাল লেবার পুলের গ্র্যাজুয়েট নাম্বারটা হয়ে গেছে 9.1%, মানে প্রায় 3 গুণ বেড়েছে। এখন যদি ডাটা বোধহয় আসবে, সেটা প্রায় দেখা যাবে যে লেবার পুলের প্রায় 10% হচ্ছে আমার গ্র্যাজুয়েট। এখন সমস্যাটা হচ্ছে আমাদের ইকোনমি যেভাবে চলছে, আমাদের ইকোনমি স্টিল কাইন্ড অফ ম্যানুফ্যাকচারিং বেস, এগ্রো বেস, সার্ভিস সেক্টর না। কিন্তু আমরা আশেপাশের দেশ যেরকম ছিল, মানে ইন্ডিয়াতে কল সেন্টার, বিপিও, এই আইটি, সেটা কিন্তু আমাদের দেশে হয়নি। আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং হয়েছে। একটা গার্মেন্টসে যদি যান, দেখবেন যে 10,000 মানে লেবার ফোর্সের মধ্যে ম্যাক্সিমাম দেয়নি 50 জন বা 100 জন গ্র্যাজুয়েট, বাকি 9,900 তো আসলে তার নন গ্র্যাজুয়েট দিয়েই হচ্ছে। তো আমার ইকোনমি যেভাবে যাচ্ছে, আমার কি লেবার পুলের 10% গ্র্যাজুয়েট, ইজ ইট সাস্টেনেবল? So what I am trying to say is our root cause is we are producing more graduate than we can absorb in the economy. আচ্ছা, নাম্বার যদি বলি, প্রতি বছর আমরা জানি যে 21 থেকে 22 লাখ বা 23 লাখ লেবার পুল যোগ হয় আমাদের, প্রতি বছর ফ্রেশ যোগ হয়। ইন্টারেস্টিংলি এর মধ্যে 7.5 লাখ হচ্ছে গ্র্যাজুয়েট, মানে 21-22 লাখের মধ্যে 7.5, মানে 33% হচ্ছে গ্র্যাজুয়েট, যেটা আজ থেকে 15 বছর আগে ছিল ম্যাক্সিমাম 2 থেকে 3 লাখ। দ্যাট মিনস 2.5 লাখ থেকে প্রায় 3 গুণ হয়ে গেছে গত 15 বছরে।
এখন আপনি বলবেন তাহলে আসলে সমস্যাটা কি? আমরা এখানে সবাই যারা ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, পাবলিক ইউনিভার্সিটির কিন্তু বাড়েনি, ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিও আমরা যদি দেখি গত 5 বছরে নাম্বার অফ এনরোলমেন্ট ইজ অলমোস্ট ফ্ল্যাট, হালকা গ্রো হয়েছে। সমস্যাটা হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যেই সাড়ে চার থেকে 5 লক্ষ প্রতি বছর ঢুকছে, টোটাল নাম্বার অফ গ্র্যাজুয়েটসের মধ্যে এখন 67% আর কামিং ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি, 2200-র মতো ন্যাশনাল ইউনিভার্সিটি। সো রুট কজ অফ দ্য গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট আমার কাছে মনে হয় এখনও ইজ বেসিক্যালি ন্যাশনাল ইউনিভার্সিটির এই 4.5 থেকে 5 লাখ। যেহেতু আমি এমপ্লয়মেন্ট সেক্টরে আছি, আমাদের কাছেও ডাটা আছে যে পাবলিক ইউনিভার্সিটির আনএমপ্লয়মেন্ট রেট অর ইভেন প্রাইভেট ইউনিভার্সিটি আনএমপ্লয়মেন্ট ইজ মাচ লেস দেন ন্যাশনাল ইউনিভার্সিটি আনএমপ্লয়মেন্ট রেট। মানে ওরা সামহাও ম্যানেজ করে ফেলে। পাবলিক ইউনিভার্সিটি হয়তো বিসিএস বা গভর্নমেন্ট জবের জন্য বেশি অ্যাসপায়ার, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরা সামহাও ম্যানেজ করে ফেলে। বাট এই যে প্রতি বছর 5 লাখের মতো গ্র্যাজুয়েট বার হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, অ্যান্ড মোস্ট অফ দেম আর নন স্টেম, নন ইঞ্জিনিয়ারিং, ফিলোসফি, এই ওই সাবজেক্ট যেগুলোর কোনো ইন্ডাস্ট্রি ডিমান্ডই নাই। এখন সলিউশন কী হতে পারে? আমি যেহেতু সময় কম, সলিউশনটা কিন্তু অলরেডি আমরা কিছু সলিউশন দিয়েছিলাম। যে হ্যাঁ, একটা সলিউশন হচ্ছে আমি নাম্বার অফ মানে এখানে স্টুডেন্ট কমায় আমি টিবেটে নিব, বাট দিস ইজ মাচ মোর সোশ্যাল ফেনোমেনা। কারণ যেই ছেলেটা এখন ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছে তার বাবা কিন্তু যেহেতু মনে করে সে যেহেতু গ্র্যাজুয়েট হয়নি এই জন্য তার ইকোনমিক অবস্থা খারাপ, সে এখন দুবাই যাচ্ছে, ক্লিন করছে, এয়ারপোর্ট ক্লিন করছে, রাস্তা ক্লিন করছে, বাট হি ওয়ান্টস টু সেন্ড হিজ বয় অর গার্ল টু গেট এ ডিগ্রি, নাথিং এলস। পড়াশোনা বা লার্নিং ইজ নট ইম্পর্টেন্ট ফর দেম, দে থিঙ্ক দ্যাট দিস ডিগ্রি ইজ এ সোশ্যাল রিকগনিশন। আমাদের এখানে ডিগ্রি ইটসেলফ ইজ সোশ্যাল রিকগনিশন, সে কিন্তু স্কিল হলো কি লার্নিং হলো দে ডোন্ট অ্যাকচুয়ালি কেয়ার। সো এই জিনিস, এবং যখন যদি সে আনএমপ্লয়েড থাকতো, নন গ্র্যাজুয়েট হতো, সে কিন্তু যে কোনো জায়গায় ঢুকতে পারতো, একটা গার্মেন্টসের ফ্যাক্টরি ঢুকতে পারতো ফ্লোর অপারেটর হিসাবে, বা একটা গার্মেন্টসে ঢুকতে পারতো, অথবা একটা দোকানে যেতে পারতো। তো সেটা কিন্তু সেটা কিন্তু এখন যেহেতু সে গ্র্যাজুয়েট হয়ে গেছে, তার জন্য তো মনে করতে তার জন্য ডেস্ক জব হতে হবে, তার জন্য ব্যাংকে জব হতে হবে, বা এনজিও জব হতে হবে, বা মাল্টিন্যাশনাল জব হতে হবে। তো দ্যাটস ওয়াই এই যে তার সোশ্যাল অ্যাসপিরেশন ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটিং এ মানে মোবিলিটি সমস্যা, মানে সে সব জব করতে পারে না, হি অর শি ইজ স্টাক ইন ফিউ স্পেসিফিক টাইপ অফ জব। এই জন্য কিন্তু আনএমপ্লয়মেন্টটা বেড়ে গেছে। এখন সলিউশন হতে পারে যে আমরা কি তাহলে তাকে গ্র্যাজুয়েট হতে দিব না? সেটা আসলে প্র্যাকটিক্যালি পলিটিক্যালি ইজ ভেরি চ্যালেঞ্জিং। আপনি যদি এখন সরকার ঠিক করে যে ন্যাশনাল ইউনিভার্সিটি 2200 কলেজ থেকে সিট কমাই দিবে বা এটা 500 নামায় নিয়ে আসবে, ইট ইজ নট গোয়িং টু বি পলিটিক্যালি সাস্টেইনেবল। একটা সলিউশন আমরা দিয়েছিলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রোগ্রামগুলির মধ্যে যাতে ভোকেশনাল বা টেকনিক্যালগুলো এমবেড করা হয়। অলরেডি সরকারের বর্তমান বিএনপি সরকারের কিন্তু ম্যানিফেস্টোর মধ্যে কিন্তু এটা অলরেডি আছে যে এমবেডেড করা, যে অলরেডি আমরা দেখেছি যে আইটির ক্ষেত্রে ন্যাশনাল ইউনিভার্সিটি একটা রিসেন্টলি কারিকুলাম নিয়েছে। ইভেন প্রাইমারি ক্লাস 6-এ আমি নিজে ওই কমিটির মেম্বার ছিলাম কারিকুলাম ডেভেলপমেন্টের। ক্লাস 6-এর মধ্যেও আমার কারিগরি শিক্ষা নিয়ে নামে একটা প্রোগ্রাম করা হচ্ছে, বাট ইট ইজ মাচ মোর টু ইকুইপ দেম সো দ্যাট একটা ছেলে বা মেয়ে সে যদি বাংলা থেকেও পাস করে, সোশ্যালজি থেকেও পাস করে, সে যাতে ড্রাইভিংটা শিখে পাস করে, সে যাতে মানে কুকিং শিখে পাস করে, সে যাতে অ্যাটলিস্ট এমন জিনিস নিয়ে পাস করে যাতে সে পাস করার পরে একটা প্র্যাকটিক্যাল কোনো কাজ করতে পারে। তো এইটাকে যদি আমরা ইম্পোজ করতে পারি, এবং এটা করতে হলে টপ ডাউন করতে হবে, কারণ টিচাররা চাবে না করতে, কলেজরাও চাবে না। যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা বিভিন্ন কারিকুলাম সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে বিভিন্ন টাইপের প্র্যাকটিক্যাল জিনিস, ড্রাইভিং হোক, শেফ হোক, বা ইলেকট্রিক টেকনিশিয়ান টাইপের জব হোক, সেগুলো যদি আমরা মানে কম্পালসারি করি, কারণ ওরা ভলেন্টারি অনেক ক্ষেত্রে করবে না, সেটা ক্যান বি অ্যান সলিউশন। আর একটা সলিউশন হচ্ছে আমরা জানি যে আমাদের ইকোনমি ইজ হ্যাভিং সাম চ্যালেঞ্জ, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট হয়তো আমরা এক্সপেক্ট করবো আফটার দ্য এনার্জি ক্রাইসিস ইজ ওভার অর হোয়াট এভার, ব্যাঙ্কিং ক্রাইসিস ওভার অর হোয়াট এভার। কিন্তু আগামী 2-3 বছরে আমরা যদি গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ করতে চাই, we need to have a serious, I repeat, serious effort of sending the graduates outside the country. Problem is আমাদের দেশে প্রতি বছর 10 থেকে 12 লাখ লোক বিদেশে যায়। সার্ভে করেন, হু আর দিস পিপল? নন গ্র্যাজুয়েট, ক্লাস 5 পাস করছে, গ্রাম থেকে ছেলে 7-8 লাখ টাকা দালালকে দিয়ে তারা বাইরে যাচ্ছে। উই নিড টু স্টপ দ্যাট। বাংলাদেশে কিন্তু এখনো এগ্রিকালচারে অনেকখানে লোক পাওয়া যায় না,
গার্মেন্টসের লোক পাওয়া যায় না। ওই লোকগুলো কিন্তু সৌদিতে যে 15-20 হাজার টাকাও চাকরি পায় না, অনেকে ফেরত আসে, এক্সপ্লয়েটেড হয়। আমরা কি ওদেরকে পাঠাবো, নাকি আমরা আসলে যেই গ্র্যাজুয়েটগুলো প্রায় 70-80% ন্যাশনাল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট যারা বাইরে, মানে যারা বেকার আছে, তাদেরকে টার্গেট করে বাইরে পাঠাবো? এখন তাদেরকে টার্গেট করে বাইরে পাঠাতে হলে দুটো জিনিস করতে লাগবে। একটা হচ্ছে এদেরকে বাইরে যাওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এদেরকে আবার সৌদিতে পাঠানো যাবে না। এদেরকে নিউ মার্কেট লাইক জাপান মার্কেট, ইভেন ইউরোপ মার্কেট, এইসব জায়গায় পাঠাতে হবে। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইজ গোয়িং টু বি কি, নন ল্যাঙ্গুয়েজ বাট নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বিকজ ইংলিশ শিখালে জাপান পাঠানো যাবে না, ইংলিশ শিখালে জার্মানি পাঠানো যাবে না। বাংলাদেশে যদি আপনি দেখেন টপ 15 অফ দ্য রেমিটেন্স কান্ট্রি, এটা বিটিভির ডাটা নেই, বাংলাদেশ ব্যাংকের ডাটা আছে, those are the countries where English is not spoken. France is 12th largest remittance income country for Bangladesh. হ্যাঁ, জাপান প্রায় 17 বা 18। তো আমরা যেই কান্ট্রিগুলিতে অপরচুনিটি আছে, মানে ডেমোগ্রাফিক ইস্যু আছে, সেই কান্ট্রিগুলিতে ওই দেশের ল্যাঙ্গুয়েজ শিখে পাঠাতে হবে। আমি শেষ করবো একটা ব্যাপারে, এখন তাহলে কি আমাদের এডুকেশন সিস্টেম, ডিবেট সিস্টেম, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সিস্টেম, ইজ ইট গুড এনাফ? অলরেডি বিএনপি গভর্নমেন্টের ইস্তারে আছে থার্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড উই আর ভেরি মাচ ইন সাপোর্টিভ অফ দ্যাট, বাট ইট উইল টেক টাইম। স্কুল লেভেলে এখন করতে গেলেও ইট উইল টেক অ্যাটলিস্ট 5 to 10 years অফ টাইম, যে ছেলেপেলেরা নন ইংলিশ একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখবে। একটা ওয়ে হতে পারে, আপনি ওদেরকে লোন দেন। অলরেডি গত বছর জাপানে 15,000 লোক গেছে। জাপানে যে ছেলেপেলেরা 18-19 বছরে তারা যায়, যে বাংলাদেশি কিন্তু, যে তারা জাপানে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করছে, টোটাল কস্ট লাগে 10 থেকে 12 লাখ টাকা। নেপাল গত বছরে 1 লাখ লোক পাঠিয়েছে স্টুডেন্ট হিসাবে, চাকরি নিয়ে না, কিন্তু স্টুডেন্ট হিসাবে পাঠায়, ওরা ওখানে চাকরি করে, কারণ ওখানে 2 বছর ল্যাঙ্গুয়েজ শিখে, একটা টেকনিক্যাল এডুকেশন শিখে ওই মার্কেটে, এবং ওইটা ভেরি মাচ রিলেভেন্ট বিকজ দে আর ট্রেইনড, দ্যাট ইজ ইনস্টিটিউশনালাইজড টু ফর দ্যাট মার্কেট। এটার জন্য মানে খরচ হতে হয় 10 থেকে 12 লাখ। হোয়াট উই হ্যাভ প্রপোজ, এই টাকাটার সরকার 50% লোন দেয়, গ্র্যান্ট না, লোন দেয়, বাকিটা তারা ম্যানেজ করবে। করার পরে তারা কিন্তু 4 থেকে 5 বছর পরে এই লোনটা শোধ করতে পারবে। অলরেডি সরকার একটা পলিসি নিয়েছে, সরকারি যে ব্যাংকটা আছে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে যাতে পাঠানো যায়, তো সেটার ক্ষেত্রে খুব বেশি স্কেল আপ করা যায় না। তো আমরা সাজেস্ট করেছি যাতে এটা যে কোনো প্রাইভেট ব্যাংকের মাধ্যমেই বাংলাদেশ ব্যাংক পলিসি দিয়ে এটা যাতে করা যায়। কেননা এই ছেলেটাকেই আপনি লোকালি ট্রেনিং করান, তার পিছনে 3 থেকে 4 লাখ টাকা সরকারের ব্যয়। ওই 3 থেকে 4 লাখ টাকা বা 5 লাখ টাকা গভর্নমেন্ট তাকে লোন দেয়, সে বাইরে মার্কেটে গিয়ে ট্রেনিং নেয় এবং ওই মার্কেটে অ্যাবজর্ব হোক। লোকাল ট্রেনিং দিয়ে বিদেশের মার্কেটে আমরা যেতে পারি না। টিটিসি বাংলাদেশে যারা আছে, আপনি খোঁজ করে দেখেন, একটা টিটিসি ছেলে পেলেও দে আর নট ট্রেন। এখানে করিম ভাই আছেন, তাদের কিছু লোকজন আছে, প্রাইভেট সেক্টর ইজ ডুইং গুড, গভর্নমেন্ট সেক্টরে টিটিসিগুলো আর মানে প্যাথেটিক্যালি ডুইং ইন টার্মস অফ সেন্ডিং দেম অ্যাব্রড। তো টাকাটা আমি সরাসরি তাকে দেই, সে আইদার ওই মানে প্রাইভেট সেক্টর থেকে নেয় অথবা বিদেশ থেকে সরাসরি ট্রেনিংটা নেয়। দিস মে সাউন্ড ইট ডিসরাপটিভ থিং, বাট আই থিঙ্ক উই নিড টু এক্সপেরিমেন্ট। তো আমি শেষ করছি, সময় কম। সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আয়োজকদেরও ধন্যবাদ। থ্যাংক ইউ।